হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ, এটার প্রথম ক্লাস। তো এই প্রথম ক্লাসে আমরা সাধারণত সংবিধান, বাংলাদেশের সংবিধানের নাম, বাংলাদেশের সংবিধান সম্পর্কে ধারণা সম্পর্কে আমরা আলোচনা করব। আর অনেক কিছু আছে, এগুলো আস্তে আস্তে আলোচনা করব। তো ফার্স্টে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের নামটা কি। বাংলাদেশের যে প্রত্যেকটা দেশের একটা সংবিধান থাকে, তো বাংলাদেশেরও একটা সংবিধান আছে। তো এই সংবিধানের নামটা হইতেছে দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের সংবিধানের নাম হইতেছে দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এইটা হইতেছে বাংলাদেশের কনস্টিটিউশন, বাংলাদেশের সংবিধান। এটা হচ্ছে বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এটার ইংরেজি নাম হইতেছে দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো এইটা নিয়ে মূলত আজকে আলোচনা। তো আজকে হচ্ছে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা সংবিধানের যে বিষয়গুলো থাকে সেগুলো অনুচ্ছেদ আকারে থাকে। অনুচ্ছেদের ইংরেজি হচ্ছে আর্টিকেল, আর ধারার ইংরেজি হচ্ছে সেকশন। তারপরে হচ্ছে কি, দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ অরিজিনালি হ্যাড 153 আর্টিকেল, মানে বাংলাদেশের সংবিধানে 153টা আর্টিকেল আছে, 11টা পার্ট আছে, 7টা শিডিউল আছে। 7টা শিডিউল মানে হইতেছে 7টা তফসিল আছে। শিডিউলের বাংলা হইতেছে তফসিল, আর্টিকেলের বাংলা হচ্ছে অনুচ্ছেদ, পার্ট হচ্ছে অংশ, মানে 11টা অংশে এটা অর্গানাইজ অবস্থায় আছে। তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যে বাংলাদেশের সংবিধানের কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে। সেটা হচ্ছে ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম। এই 4টা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, সংবিধানের 4টা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। সেটা হচ্ছে ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম। ন্যাশনালিজম তো বুঝতে পারছি, সোশ্যালিজমও বোঝা যাইতেছে, ডেমোক্রেসি মানে গণতান্ত্রিক, সেকুলারিজমও আমরা বুঝি। সেকুলারিজম বলতে কি বোঝায়, যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা বাঙালি, এটাই হইতেছে সেকুলারিজম। তো এখানে একটা এফেক্টিভ ডেট আছে, 16 ডিসেম্বর 1972 সাল থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। এরপরে আসি একটু ইন্ডিয়ার কথা বলতে। যেহেতু আমরা কনস্টিটিউশন পড়তেছি, সংবিধান পড়তেছি, তো সংবিধান যেহেতু পড়তেছি সেই জন্য আমরা ইন্ডিয়ার কনস্টিটিউশনও একটু ধারণা রাখবো। সেটা হইতেছে যে ইন্ডিয়ার যে কনস্টিটিউশন আছে, ইন্ডিয়ার কনস্টিটিউশনে আমরা যে ধারণাটা রাখবো, ইন্ডিয়ার হ্যাজ 448। ইন্ডিয়ার যে কনস্টিটিউশন, যে সংবিধান, সেইটা হইতেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। 448টা আর্টিকেল আছে, বর্তমানে 448টা অনুচ্ছেদ আছে, 25টা পার্ট মানে 25টা ভাগে এটা বিভক্ত। এটার 12টা শিডিউল মানে 12টা তফসিল আছে। তো ইন্ডিয়ার যে সংবিধান, এটা হইতেছে ওয়ার্ল্ডস বিগেস্ট রিটেন কনস্টিটিউশন। এফেক্টিভ ডেট হইতেছে 26 জানুয়ারি 1950 সালের 26 জানুয়ারি থেকে ইন্ডিয়ার সংবিধান এফেক্টিভ হয়েছে বা কার্যকর হয়েছে। এরপরে যে বিষয়টা, সেটা হইতেছে ইউএস এর কনস্টিটিউশন। ইউএস এর কনস্টিটিউশন আমরা কেন পড়তেছি, কারণ ইউএস এর কনস্টিটিউশন হইতেছে মাত্র 7টা আর্টিকেল, মানে 7টা অনুচ্ছেদ। এটা হইতেছে ওল্ডেস্ট এবং শর্টেস্ট, সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে ইউএস এর। আরেকটা হচ্ছে ইউকে মানে হইতেছে ইউনাইটেড কিংডম। Constitution is uncodified, meaning it's not a single document. ইউকের যে কনস্টিটিউশন সেটা হইতেছে অলিখিত, ইউনাইটেড কিংডমের যে সংবিধান সেটা হইতেছে অলিখিত। তো মোটামুটি আমরা একটু ধারণা পাইলাম। এবার আরেকটু ধারণা, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ কনস্টিটিউশন। কনস্টিটিউশন যে বলতেছি, যে কনস্টিটিউশন মানে কি। কনস্টিটিউশন মানে হইতেছে এ কনস্টিটিউশন ইজ এ ফান্ডামেন্টাল সেট অফ প্রিন্সিপাল। কনস্টিটিউশন মানে হইতেছে কিছু মৌলিক চাহিদা বা মৌলিক প্রিন্সিপালের সমষ্টি, যেটা এস্টাবলিশ করা হয় হাউ এ স্টেট অর অর্গানাইজ ইজ গভর্ন, ডিফাইনিং গভর্নমেন্ট স্ট্রাকচার। এই কনস্টিটিউশন, এই সংবিধানে ডিফাইনিং করা থাকে গভর্নমেন্ট স্ট্রাকচারটা কেমন হবে। ডিস্ট্রিবিউটিং পাওয়ার, এখানে ক্ষমতার
কার কতটুক ক্ষমতা থাকবে, ক্ষমতা কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে, রাষ্ট্রপতির হাতে কতটুক ক্ষমতা থাকবে, প্রধান বিচারপতির হাতে কতটুক ক্ষমতা থাকবে, সেটার উপর নির্ভর করে। ডিস্ট্রিবিউটিং পাওয়ার্স অ্যান্ড গ্রান্টিং সিটিজেন্স রাইট, মানে হইতেছে যে নাগরিক, গ্র্যান্টিং সিটিজেন্স রাইট মানে নাগরিকের যে অধিকারগুলো আছে সেগুলার গ্যারান্টি দেওয়া হয় এই সংবিধানে বলা হয় যে নাগরিকের এই অধিকারটা পাবে বা এই অধিকারটা নাগরিক ক্লেম করার অধিকার আছে নাগরিকের। অ্যাক্টিং অ্যাজ দ্য সুপ্রিম ল দ্যাট আদার ল মাস্ট নট ভায়োলেট, তো ওইখানে কোন লগুলা ভায়োলেট করতে পারবে না কেউ, এই ধরনের। তো কনস্টিটিউশনের সুন্দর একটা কাকে বলে, এটা ইংরেজিতে লেখা, আমি তো বাংলা এক্সপ্লেন করলাম। তারপরে আসি, তারপরে হইতেছে ইন এনি কান্ট্রি হোয়ার দ্য কনস্টিটিউশন ইজ রিটেন, in any country where the constitution is written and rigid, that means constitutional supremacy exists in their state. যদি কোনো কান্ট্রিতে, কোনো দেশে কনস্টিটিউশন রিটেন থাকে এবং রিজিড মানে হইতেছে শক্তপোক্ত, কঠোর, যদি রিটেন থাকে এবং সেই দেশে সেই কনস্টিটিউশনের ব্যবহার কঠোরভাবে থাকে, দ্যাট মিনস কনস্টিটিউশনাল সুপ্রিমেসি এক্সিস্ট ইন দেয়ার স্টেট। এটার মানে হইতেছে সেই দেশে সংবিধানের আইন এক্সিস্ট করে বা সংবিধানের আইন সেই দেশে খাটে। তারপরে কি বলা আছে, ইন এ স্টেট অর কান্ট্রি হোয়ার দ্য কনস্টিটিউশন ইজ রিটেন অ্যান্ড ফ্লেক্সিবল, যদি এমন কোনো কান্ট্রিতে যেখানে কনস্টিটিউশনটা হইতেছে আনরিটেন, যেমন একটু আগে বলছিলাম না যে ইউকেতে সংবিধান অলিখিত, তো কোন স্টেটে যদি কনস্টিটিউশন আনরিটেন থাকে, অলিখিত অবস্থায় থাকে এবং ফ্লেক্সিবল থাকে, দেয়ার ইজ নো ডিস্টিংশন, সেইখানে কোনো ডিস্টিংশন থাকে না, কোনো পার্থক্য থাকে না বিটুইন অর্ডিনারি ল অ্যান্ড কনস্টিটিউশন। কনস্টিটিউশন মানে কি? কনস্টিটিউশন মানে হইতেছে সংবিধান, সংবিধানের আইন আর অর্ডিনারি ল এর মধ্যে কোনো পার্থক্য থাকে না। কখন থাকে না? যখন সেই নির্দিষ্ট দেশের কনস্টিটিউশন অলিখিত অবস্থায় থাকে। অলিখিত অবস্থায় সংবিধান থাকলে সংবিধানের আইন এবং অর্ডিনারি ল এর যে আইন, সেই দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকে না, দুইটা একবারে সেম। এবার অর্ডিনারি ল বলতে আমরা কি বুঝি? অর্ডিনারি ল বলতে বোঝায় হচ্ছে সংবিধানের আইন বাদে রাষ্ট্রের যত ধরনের আইন প্রচলিত আছে সকল আইনকেই অর্ডিনারি ল বলা হয়। That means the constitution may be amended like ordinary law, মানে কনস্টিটিউশনাল লটারে অর্ডিনারি ল হিসাবে আপনারা ধরতে পারেন। তারপরে আসি যে বাংলাদেশের জাতীয় সংসদকে ইংরেজিতে কি বলে? বাংলাদেশের জাতীয় যে সংসদকে ইংরেজিতে বলা হয় হাউস অফ নেশন। তো বাংলাদেশের যে আমরা দেখি যে মাঝে মধ্যে বিটিভিতে দেখায় না যে একটা স্পিকার বসে থাকে, অনেকগুলা চেয়ার, সেখানে ওই যে বিভিন্ন এমপি মন্ত্রীরা বাজেট পাশ করে, তো সেইটাই হইতেছে বাংলাদেশের সংসদ। তো ওই বাংলাদেশের যে সংসদ সেইটার নাম, ইংরেজি নাম হইতেছে হাউস অফ নেশন। এই হাউস অফ নেশন বাংলাদেশে সংসদ সদস্য সংখ্যা 350টা, 50টা হচ্ছে মহিলা, 300টা হচ্ছে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, 50টা হচ্ছে মহিলাদের জন্য আর কি একবারে ফিক্সড। তো বাংলাদেশের যে হাউস অফ নেশন সেটা হইতেছে এক কক্ষ বিশিষ্ট হাউস অফ নেশন বা এক কক্ষ বিশিষ্ট সংসদকে আমরা বলি হচ্ছে ইউনিক্যামেরাল। সংবিধানের নাম হইতেছে, সাংবিধানিক আরেকটা নাম আছে, সেটা হইতেছে ন্যাশনাল পার্লামেন্ট অফ বাংলাদেশ। এ তো গেল বাংলাদেশের কথা। এবার একটু ইন্ডিয়াটাও জানি। ইন্ডিয়ার যে সংসদ সেটাকে বলা হয় দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ইজ বাইক্যামেরাল লেজিসলেচার। বাইক্যামেরাল মানে কি? বাইক্যামেরাল মানে হইতেছে দুই কক্ষ বিশিষ্ট বলতে আমি বুঝাচ্ছি, বাইক্যামেরাল মানে দুই কক্ষ বিশিষ্ট। ইন্ডিয়াতে কিন্তু সংসদ একটা রুম না, বা বাংলাদেশে যেমন একটা ভবন একটাই রুম সংসদের, সেখানে 350 জনের জন্য সিট আছে, 350 জন দেশের মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন প্রস্তাবনা স্পিকারের কাছে পেশ করে থাকে। কিন্তু ইন্ডিয়ায় যদি আমরা দেখি, ইন্ডিয়ায় হচ্ছে বাইক্যামেরাল বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। ইন্ডিয়ায় হচ্ছে রাজ্যসভা আছে, আর কি আছে? লোকসভা আছে। রাজ্যসভায় বর্তমানে হচ্ছে 245টা সিট আছে, আর ম্যাক্সিমাম 250টা সিট আর কি
ইন্ডিয়ার সংবিধানে বলা আছে। এখন আমি বলি রাজ্যসভায় 245টা সিট আছে, লোকসভায় বা হচ্ছে 543টা সিট আছে। তো ইন্ডিয়ার হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট, ইন্ডিয়ার যে সংসদ সেটা 2 কক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা। রাজ্যসভার ইংরেজি বলা হইতেছে কাউন্সিল অফ স্টেট, লোকসভা হইতেছে হাউস অফ দ্য পিপল। তো আমরা যে এটা একটু যদি উদাহরণ দিই, যে আমাদের পার্শ্ববর্তী যে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার হচ্ছে মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি হচ্ছে রাজ্যসভার একজন মেম্বার। তারপরে আসি মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র হইতেছে ইউএসএ বা আমেরিকার আইনসভাকে কংগ্রেস বলে, যেমন বাংলাদেশের সংসদ বলে, তো ইউএস বা আমেরিকা আর যেই সংসদ আছে সেটাকে বলা হয় কংগ্রেস। কংগ্রেস মানে ইউএসএ তেও হচ্ছে বাইক্যামেরিয়াল, মানে 2 কক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে সিনেট, এটা হচ্ছে উচ্চ কক্ষ বিশিষ্ট, আর একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। সিনেট হইতেছে 100 জন নিয়ে সিনেট গঠন হয়। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হইতেছে নিম্ন কক্ষ, সেখানে হইতেছে 445 জন মিলে এই সিনেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভ গঠিত হয়। এরপরে হইতেছে একটা দারুণ একটা কোশ্চেন, এই কোশ্চেনটা পরীক্ষায় আসার মতো। সেই কোশ্চেনটা হইতেছে, ইজ এ কান্ট্রি ক্যান রান উইথাউট কনস্টিটিউশন? কোন একটা দেশ কনস্টিটিউশন ছাড়া কি রান করা সম্ভব? কোন একটা দেশ কি পরিচালনা করা সম্ভব সংবিধান ছাড়া? এটার উত্তরটা হচ্ছে ইয়েস। কনস্টিটিউশন ছাড়া একটা দেশ পরিচালনা করা সম্ভব, সংবিধান ছাড়া একটা দেশ পরিচালনা করা সম্ভব। ইয়েস, এ কান্ট্রি ক্যান বি রান উইথাউট এ ফর্মাল রিটেন কনস্টিটিউশন। Historically, several states function based on customs, conventions, and political tradition instead of a single constitutional document. For example, the United Kingdom still operates without the codified constitution. তো আপনারা ভিডিওটা পজ করে এই আমার ইংরেজি লেখাগুলা লিখতে পারেন। তো আমি এখানে যেটা লিখছি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য যে বলতে চাচ্ছি, যে আমি এখানে যেটা লিখছি সেটা হইতেছে যে কনস্টিটিউশন ছাড়াও একটা দেশ পরিচালনা করা সম্ভব। কিভাবে সম্ভব? আমরা যদি দেখি হিস্টোরিক্যালি, মানে আমাদের অ্যানশিয়েন্ট টাইম, মানে একটু পুরনো যুগে যদি যাই, তখন কিন্তু আমাদের দেশে মানে আগে কিরকম হতো, একটা কিংডম থাকতো, কিংডমের কিং থাকতো হইতেছে রাজা, মানে ওই কিংডমের একজন রাজা থাকতো, সেই রাজা তার ইচ্ছা মতো আইন তৈরি করতো এবং সে যেটা বলতো সেটাই হইতেছে সেই দেশের আইন। তো তারা এভাবে দেশ পরিচালনা করছে। গণতন্ত্র আসছে কত সালে? গণতন্ত্র তো অনেক পরে আসছে পৃথিবীতে, কিন্তু একটা সময় তো রাজারাই তাদের রাজ্য পরিচালনা করতো। তো রাজার কথাই হচ্ছে সেই দেশের আইন ছিল। তো এইখানে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু ইউনাইটেড কিংডম মানে ইউকেতে কিন্তু এখনো কোনো কোডিফাইড কনস্টিটিউশন নাই। সো আমরা ইউকের এই এক্সাম্পলটা দিয়ে বলতে পারি যে কনস্টিটিউশন ছাড়াও দেশ পরিচালনা করা সম্ভব, সংবিধান ছাড়াও দেশ পরিচালনা করা সম্ভব। এখনো এই যে আমি স্টিল ভিডিও বানাতেছি, এখনো ইউনাইটেড কিংডমে কনস্টিটিউশন অলিখিত অবস্থায় আছে, এর কোনো লিখিত সংবিধান নেই। কিন্তু এখানে একটু প্রবলেম হয়, বা এই যে আমি পরে লিখছি যে বাট উইথাউট এ কনস্টিটিউশন দেয়ার উড বি নো ক্লিয়ার লিগ্যাল ফ্রেমওয়ার্ক, নো সেপারেশন অফ পাওয়ার অ্যান্ড নো গ্যারান্টি অফ ফান্ডামেন্টাল রাইটস। As a result, the country could face instability, abuse of power, and lack of accountability. কিন্তু কনস্টিটিউশন ছাড়া একটা সেই দেশের কাঠামোতে অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারে। সে দেশের কাঠামোগতভাবে অনেক কিছু, যেখানে লেখা আছে যে দেশের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে, দেশের ফান্ডামেন্টাল রাইট, মানুষের যে ফান্ডামেন্টাল রাইটগুলা, সেগুলা না শক্তপোক্তভাবে থাকে না যদি কনস্টিটিউশন না থাকে। মডার্ন এপিজেল লিখছি আমি যে মডার্ন স্টেট ক্যান নট রান উইথাউট কনস্টিটিউশন। একটা আধুনিক সময়ে, এই সময়ে এসে কনস্টিটিউশন ছাড়া একটা দেশ এটা কল্পনাই করা যায় না। তো এখানে স্যার লিখছি কেন? কারণ এটা হচ্ছে আমার স্যার বোর্ডে লিখছিল, তো আমি এই লাইনটা লিখছি, এটা আমার লাইন না। ডিসক্লেমার দিয়ে দিলাম, রাইট উইথাউট পাওয়ার ইজ নাথিং, রাইট উইথাউট পাওয়ার ইজ নাথিং। এটার মানে হইতাছে যে আপনার যে অধিকার সেইটা
পাওয়ার ছাড়া সেটা কিছুই না। যেমন সংবিধানে যদি লিখিত থাকে, সংবিধানে যদি আপনার অধিকার সম্পর্কে কিছু বলা থাকে, তাহলে কি আপনার অধিকারটার সাথে শুধু অধিকারই নাই, পাওয়ার আছে। যেহেতু আপনার অধিকারটা সম্পর্কে কনস্টিটিউশন বা সংবিধানে উল্লেখ আছে, যখন সংবিধানে কোনো একটা অধিকার লিখিত আকারে উল্লেখ থাকে, সেই অধিকারটার গুরুত্ব একটা লেভেলে থাকে, মানে একটা হাই লেভেলে থাকে, আপনার সেই অধিকারটার মর্যাদা একটু বেশি থাকে। A state without constitution, a boat without a boatman. একটা রাষ্ট্র সংবিধান ছাড়া কেমন, সেটা হইতেছে একটা মাঝি ছাড়া নৌকার সাথে তুলনা করা হয়েছে এ স্টেট উইথাউট কনস্টিটিউশন। তারপর হইতেছে রুল অফ ল। রুল অফ ল মানে কি? দ্য রুলার অ্যান্ড দ্য রুলড মাস্ট বি গভর্নড বাই দ্য সেম ল। এটার মানে হইতেছে যে রুলার যে রুল করবে, একটা দেশের জনগণের উপর যে রুলটা প্রয়োগ করবে, যে আইনের প্রয়োগ করবে, সেই প্রয়োগদাতাও ওই আইনের মধ্যে পড়বে। এটার মানে হইতেছে এইটা, মানে যে ধরেন পুলিশ আপনাকে গ্রেপ্তার করতেছে, আপনি একটা খুন করছেন, তো পুলিশও যদি একটা খুন করে, পুলিশও ওই আইনের অন্তর্ভুক্ত হবে, পুলিশরাও জেলখানায় যেতে হবে। এটাই বলছে যে দ্য রুলার অ্যান্ড দ্য রুল মাস্ট বি গভর্নড বাই দ্য সেম ল। মানে পুলিশের জন্য সেম আইন, আপনার জন্য সেম আইন। পুলিশ যদি খুন করে, পুলিশেরও জেল খাটতে হবে। যেমন বাংলাদেশে শেখ হাসিনা কিন্তু অনেক ছাত্র মারছে, তো রিসেন্টলি শেখ হাসিনা কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ শাস্তি যেটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেটা রায় দিছে। শেখ হাসিনা এখন পর্যন্ত ইন্ডিয়ায় পালিয়ে আছে, আমি যখন এখন ভিডিও করতেছি। তো এটাই যে শেখ হাসিনা বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিল, তো সে অনেক স্টুডেন্ট মারছে আমাদের জুলাই আন্দোলনে, উনার উপরেও কিন্তু এই সেম ল অ্যাপ্লাই হয়েছে। উনি যে প্রধানমন্ত্রী ছিল বলে ওনার বিচার হবে না, বিষয়টা এরকম না। এভরিওয়ান ইনক্লুডিং দ্য গভর্নমেন্ট ইজ সাবজেক্ট টু দ্য ল, মানে সবাই ইনক্লুড হবে এই সাবজেক্ট টু দ্য ল, আইনের মধ্যে সবাই ইনক্লুড হবে, আইনের মধ্যে সবাই সমান। এটাই হইতেছে রুল অফ ল। তারপরে এখানে একটু ইনফরমেশন জানি, সেই ইনফরমেশনটা হইতেছে 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্যের একটা কমিটি তৈরি করা হয় এবং গণপরিষদে 4 মে 1972 সালে গৃহীত হয়। মানে হইতেছে 1972 বাংলাদেশের সংবিধানটা কই থেকে আসছে? এটা তার আকাশ থেকে আসেনি। যেমন ইসলামিক রাষ্ট্র কিন্তু কোরআন শরীফের আয়াত দ্বারা বা কোরআন শরীফের যে কথাগুলো বলা আছে সেগুলোর উপর একটা ইসলামিক রাষ্ট্র পরিচালিত হয়। তো একটা ইসলামিক রাষ্ট্রের সংবিধান হইতেছে কোরআন শরীফ। তো কোরআন শরীফ তো মহান আল্লাহ তাআলা পাঠাইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মাধ্যমে। কিন্তু বাংলাদেশের কনস্টিটিউশন কেমনে আসলো? বাংলাদেশের কনস্টিটিউশন আসছে হইতেছে 1972 সালে এই ডক্টর কামাল হোসেন 34 সদস্যের একটা কমিটি করছিল। তো 34 সদস্যের এই কমিটি তৈরি করার পরে গণপরিষদে 4 নভেম্বর 1972 সালে এই কমিটি গঠন হয়েছে। এই কমিটিরা এই কনস্টিটিউশন বানাইছে। এই কনস্টিটিউশন 16 ডিসেম্বর 1972 সালে থেকে কার্যকর হয়েছে। তারপরে হাউ ইম্পর্টেন্ট ইজ ফর কনস্টিটিউশন টু বি রিটেন। কনস্টিটিউশন কতটা ইম্পর্টেন্ট একটা দেশের জন্য, সংবিধান লিখিত থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। তো এখানে আমি লিখছি, ভিডিওটা পজ করে আপনি এই লেখাটা লিখতে পারেন, যে পরীক্ষা যদি আসে যে কনস্টিটিউশন লিখিত থাকাটা কতটা জরুরি, তো আপনি এটা লিখতে পারেন। এটার বাংলায় বলি, এত ইংরেজি পড়তে ইচ্ছা করতেছে না, যদি এটা আমি লিখছি। তারপর একবার পড়ি। এ রিটেন কনস্টিটিউশন ইজ কনসিডার্ড হাইলি ইম্পর্টেন্ট অ্যাজ ইট প্রোভাইডস এ ক্লিয়ার পার্মানেন্ট ডকুমেন্ট দ্যাট আউটলাইন্স দ্য অর্গানাইজেশন অফ স্টেট। মানে একটা রাষ্ট্রের কাঠামোটা কেমন হবে সেটা যদি লিখিত থাকে, তখন সেটা হাইলি ইম্পর্টেন্ট এবং মানে যেটাকে বললাম না যে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, একটা দেশের কার কতটুকু ক্ষমতা, প্রধান বিচারপতির কতটুকু ক্ষমতা থাকবে, রাষ্ট্রপতির কতটা ক্ষমতা থাকবে। তো এই যে পাওয়ারের যে কথাগুলা, একটা দেশ কিভাবে পরিচালিত হবে সেটাই তো সংবিধানে লেখা থাকে। তো সংবিধানে যদি সেগুলা লেখা থাকে, তাহলে সেই আইনগুলা
সেগুলার আলাদা একটা পাওয়ার থাকে, সেগুলার আলাদা একটা ক্ষমতা থাকে। ফান্ডামেন্টাল রাইটসটা স্ট্রং হয়, জনগণের জানমালের নিরাপত্তা, জনগণের উপর কিভাবে আইন প্রয়োগ হবে, জনগণের যে সুবিধা, এইটা আরো কতটা শক্তিশালী করা সম্ভব এই কনস্টিটিউশনের মাধ্যমে। বাই হ্যাভিং এ রিটেন ফ্রম বোথ গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন ইজিলি রেফার টু ইট, যদি এটা রিটেন থাকে তখন বোথ গভর্নমেন্ট এবং সিটিজেনের জন্য ইজি হয় সেটা 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 বাস্তবায়নের জন্য। বা ধরেন এরকম তো হইতে পারে যে গভর্নমেন্টের উপর অন্য একটা গভর্নমেন্ট বা গভর্নমেন্টের উপর সেনাবাহিনী কোনো একটা কিছু চাপাই দিতে চেতেছে, তখন গভর্নমেন্ট বলতে পারবে যে না, বাংলাদেশের সংবিধানে বলা আছে গভর্নমেন্টের এই পাওয়ারটা আছে, সুতরাং তুমি আমারে আটকাতে পারবা না, আমার এই পাওয়ারটা আছে। আবার সিটিজেনেরও কিন্তু সুবিধা, মানে নাগরিকের উপর যদি সরকার ভুল কিছু চাপায় দেয়, তখন নাগরিক ক্লেম করতে পারে যে সংবিধান আমাকে বাক স্বাধীনতা দিয়েছে, আমি এটা বলতে পারবো, আপনি আমাকে আটকাতে পারবে না। এটাই হইতেছে যে নাগরিক এবং গভর্নমেন্টের জন্য, সবার জন্য এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, দেশের জন্য ইম্পর্টেন্ট। আমরা দেশে যারা থাকি, কনস্টিটিউশন যদি লিখিত অবস্থায় থাকে, তখন আমরা আমাদের অধিকারগুলা ক্লেম করতে আমাদের সুবিধা। এবার হইতেছে একটা ইম্পর্টেন্ট কেস, মূলত এই কেসটার জন্যই আমি যে ভিডিও অন করে বসে আছি বা ভিডিওটা অন করছি বা ভিডিওটা দিতেছি। এই কেসটা হইতেছে আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ। তো এই কেসে আসলে কি বলছে আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, এই কেসটা অনেক ইম্পর্টেন্ট। এখানে যে ডিএলআর নাম্বার দেওয়া আছে, একটু আগে ডিএলআর ঘাটাঘাটি করছি। যাই হোক, এখানে ফ্যাক্ট বলা আছে, এই কেসের যে ফ্যাক্ট সেটা আমি লিখছি ইংরেজিতে। হ্যাঁ, এখন এই যে এত বড় ফ্যাক্ট, এইটা পড়ার মতন শক্তি বা মুখে আমার এখন শক্তি নেই, খুব ক্লান্ত লাগতেছে। যাই হোক, আমি বলি এই যে এই কেসের যে ফ্যাক্টটা কি, এই কেসের যে ফ্যাক্টটা সেটা হইতেছে সংবিধানের ৮ম সংশোধনী এর মাধ্যমে আর্টিকেল ১০০ পরিবর্তন করে ঢাকা ছাড়াও অন্যান্য স্থানে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ স্থাপন করা ব্যবস্থা করা হয়। এতে হাইকোর্টের একক ও কেন্দ্রীয় কাঠামো ভেঙে বিভিন্ন অঞ্চলে ভাগ হয়ে যায়। সুপ্রিম কোর্টের আইনজীবী আনোয়ার হোসেন চৌধুরী এই সংশোধনীকে অসাংবিধানিক বলে চ্যালেঞ্জ করে। তার দাবি ছিল এটি সংবিধানের মৌলিক কাঠামো ও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করে। আচ্ছা, এখন আমি আমার ভাষায় বলি। আমার ভাষায় যদি আমি বলি যে এই ঘটনাটা হয় হচ্ছে এরশাদের আমলে। তো এরশাদের আমলে এরশাদ যে সরকার, সেই সরকার, এরশাদের সরকার, এই যে সংবিধান, এরশাদের আমলে এরশাদের যে সরকার, সেই সরকার আমাদের দেশের একটা আইন, সংবিধানের ১৪৩ নম্বর আর্টিকেল, এটা পড়া বই আছে, পিসি আছে। আচ্ছা, এটা পরে বলি। তো ওই সরকার যেটা করছিল, ওই সরকার চাইতেছিল যে বাংলাদেশের যে হাইকোর্ট বেঞ্চটা আছে, হাইকোর্টের যে বিচারকরা আছে, যে হাইকোর্টের বেঞ্চটা শুধু ঢাকায় থাকবে না, ঢাকা ছাড়াও অন্যান্য স্থানে যেমন রাজশাহী, সিলেট, খুলনা, অন্যান্য বিভাগগুলায় এই হাইকোর্ট বেঞ্চটা থাকবে প্রশাসনিক সুবিধার জন্য। তো এটা করতে চাইছিল, হাইকোর্ট বেঞ্চটাকে ভাগ করে। যেমন এখন বাংলাদেশের হাইকোর্ট তো ঢাকার সিটিতে না, ঢাকায় অবস্থিত না, বাংলাদেশের হাইকোর্ট বেঞ্চ কোথায়? তাকে আমাদের শহর, বাংলাদেশের ক্যাপিটালে ঢাকা শহরে অবস্থিত, সেটা হচ্ছে হাইকোর্ট বেঞ্চ। তো এরশাদের আমলে ৮ম সংশোধনীর সময় তারা করছিল হাইকোর্টের যে বেঞ্চ ছিল সেটা অন্যান্য জেলায় ভাগ করে দিতে চেয়েছিল, বা প্রত্যেকটা জেলায়। তো তখন যে সুপ্রিম কোর্টের আইনজীবী আনোয়ার হোসেন চৌধুরী, এই লোক বলছে যে না, এটা অসাংবিধানিক, এইটা হইতেছে অসাংবিধানিক জিনিস। আপনারা যে এই হাইকোর্ট বেঞ্চ ভাগ করতে চাইতেছেন, এইটা আমার কাছে মনে হইতেছে যে সংবিধানের আইনকে ক্ষুণ্ণ করছে। হ্যাঁ, এটা কে বলছে? এটা বলছে হচ্ছে আনোয়ার হোসেন চৌধুরী। মানে আনোয়ার হোসেন চৌধুরী কেসের নামই তো আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ। আনোয়ার হোসেন চৌধুরী এই জিনিসটা প্রতি রিট করছিল। তো কি ইস্যু দাঁড়াইছিল? ফার্স্ট ইস্যু দাঁড়াইছিল হচ্ছে ওয়েদার দ্য
8 amended violate the basic structure of constitution. এই যে অষ্টম সংশোধনী, সেই অষ্টম সংশোধনী কি সংবিধানের কোনো আইনকে ভায়োলেট করছিল? 2 নাম্বার যে ইস্যুটা সেটা হইতেছে পার্লামেন্ট হ্যাজ আনলিমিটেড পাওয়ার আন্ডার আর্টিকেল 142 টু এমেন্ড কনস্টিটিউশন। 142 বাংলাদেশের সংবিধানের 142 নাম্বার অনুচ্ছেদকে কি এই যে পরিবর্তনটা এটা সমর্থন করে? 142 নাম্বার অনুচ্ছেদে কি বলছে এটা একটু পরে বলবো, আপাতত ইগুলা বলি, ইস্যুগুলা বলি, কি কি পার্লামেন্টের সংশোধনী ক্ষমতা কি সীমাহীন। 3 নম্বর প্রশ্নটা দাঁড়াইছিল হইতেছে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা কি বিচার বিভাগের স্বাধীনতা ও ঐক্য দুর্বল করে? এখন হইতেছে এই কেস সলভ করার জন্য আমার 2টা আর্টিকেল জানতে হইব। সেটা হইতেছে আর্টিকেল 100 বাংলাদেশের সংবিধান। এই যে এই বইটা থেকে আমি আর্টিকেলটা লিখছি। তো অনুচ্ছেদ হচ্ছে 100। অনুচ্ছেদ 100-তে বলা আছে যে দ্য পার্লামেন্ট সিট অফ দ্য সুপ্রিম কোর্ট শেল বি ক্যাপিটাল। তো 100 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে যে হাইকোর্টের যে বেঞ্চ বা সুপ্রিম কোর্টটা কই থাকবে, সেটা হইতেছে ক্যাপিটালে থাকবে। বাংলাদেশের যে ক্যাপিটাল রাজধানী ঢাকা শহর, সেই ঢাকাতে সুপ্রিম কোর্ট অবস্থিত হবে বা থাকবে। আর্টিকেল 142 কি বলছে? আর্টিকেল 142 বলছে সংসদের আইন দ্বারা এই সংবিধানের কোনো বিধান সংযোজন করবে। মানে 142 অনুচ্ছেদ 142 বলছে যে সংবিধানের যে কোনো আইন সংযোজন হতে পারে, পরিবর্তন হতে পারে, প্রতিস্থাপন হতে পারে। মানে এই কনস্টিটিউশন, এই যে এই বইটার মধ্যে এই যে বাংলাদেশের সংবিধান, এই যে এত সংবিধান, এগুলা কি হইতে পারে? পরিবর্তন হইতে পারে। এগুলার সাথে নতুন একটা আইন সংযুক্ত হতে পারে, এটা হতে পারে। হ্যাঁ, তো এইটা কই বলা আছে? এই বাংলাদেশের সংবিধানই বলা আছে যে সংবিধান পরিবর্তন হইতে পারে, সংবিধানে নতুন আইন আসতে পারে। এটা বলা আছে হচ্ছে 142 বলা আছে। তো এই 142 এই আর্টিকেল, এই অনুচ্ছেদটা প্রয়োগ কইরাই মূলত অষ্টম সংশোধনীটা হয়। এরশাদ সরকার হাইকোর্ট বেঞ্চকে অন্যান্য বিভাগেও নিতে চেয়েছিল। এই অনুচ্ছেদ বা এই সংবিধানের এই আইনের বলে এই এখানে 36 পেজ নাম্বার 54, এটা হচ্ছে এই বইয়ের। হ্যাঁ, যাদের কাছে এই বইটা আছে তারা দেখতে পারেন যে 36 নাম্বার পেজে 100 আর্টিকেলে কি বলা আছে, 54 নাম্বার পেজে 142 আর্টিকেলে কি বলা আছে। তারপরে আসি যে পিটিশনারের আর্গুমেন্ট। পিটিশনার কি ছিল? পিটিশনার ছিল হচ্ছে আনোয়ার হোসেন চৌধুরী। তো পিটিশনার যে আর্গুমেন্টগুলো দিছিল, পিটিশনার বলতেছিল যে হাইকোর্টকে ভাগ করলে বিচার বিভাগের ঐক্য ভেঙে যায়, বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়, পার্লামেন্টের ক্ষমতা সীমাহীন নয়, মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না। আনোয়ার হোসেন বলতেছিল আপনারা যদি হাইকোর্ট বেঞ্চকে ভাগ করে দেন, মানে ঢাকা সিটির বাইরে নিয়ে যান, রাজশাহীতে দেন একটা, খুলনায় একটা দেন, এতে কি হইব? এতে হবে বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে, বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে। পার্লামেন্ট, এই যে পার্লামেন্টের ক্ষমতা সীমাহীন নয়, মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না। এই যে বাংলাদেশের যে আইনের যে কাঠামোটা, এটা পরিবর্তন করাটা ঠিক হয় নাই বা এটা সংবিধানের বহির্ভূত। এটা কে বলতেছে? পিটিশনার বলতেছে। পিটিশনার এটা বলতেছে হইতেছে আর্টিকেল 100 জোরে। অনুচ্ছেদ 100-তে কি বলা আছে যে আপনার সুপ্রিম কোর্ট কই থাকবে? ক্যাপিটালে থাকবে। তো এইটার জোরে এই আনোয়ার হোসেন বলছে যে না, এই হাইকোর্ট বেঞ্চ ভাগ করাটা এটা সংবিধানের বাইরে, অসাংবিধানিক। এই যে আপনারা যেটা করতেছেন এই কাজ হচ্ছে অসাংবিধানিক। তখন গভর্নমেন্ট কি বলছে? তখন গভর্নমেন্টে ছিল এরশাদের লোকেরা, মানে এরশাদের গভর্নমেন্ট ছিল। তো এরশাদের যে গভর্নমেন্ট, তারা বলছে আর্গুমেন্টে যে সংবিধানের আর্টিকেল আরেকটাও আছে। আপনি যে 100 বলে বলতেছেন যে না হাইকোর্ট বেঞ্চ ঢাকায় থাকবে, ক্যাপিটালে থাকবে, সংবিধানে তো আরেকটা কথাও বলা আছে, সেটা হচ্ছে 142 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে পার্লামেন্টে কি করতে পারবে? সংশোধনী ক্ষমতা আছে। হ্যাঁ, পার্লামেন্টের 142 নম্বর অনুচ্ছেদ, বাংলাদেশের সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে বলা আছে পার্লামেন্ট যে কোনো আইন সংবিধানের
আইন অ্যাড করতে পারবে, সংবিধানের আইন সংযোজন করতে পারবে। তো 142 নম্বর আইনের যেই শক্তি, সেই শক্তি দ্বারা মূলত হাইকোর্ট বেঞ্চকে আমরা ভাগ করছি। প্লাস প্রশাসনিক সুবিধার জন্য এতে মৌলিক কাঠামো নষ্ট হয়নি। তো গভর্নমেন্ট দাবি করছে যে এটা কোনো অসাংবিধানিক কাজ না, সংবিধানই বলা আছে, সংবিধানের 142ই বলা আছে যে সংযোজন হতে পারে, প্রতিস্থাপন হতে পারে। আর এটা আমরা করছি কেন? প্রশাসনিক সুবিধার জন্য। যে রাজশাহীতে একটা রাজশাহীতেই হইলো, সেটা আবার ঢাকা, তো এটা প্রশাসনিক সুবিধার জন্য তারা বেঞ্চটা ভাগ করতে চাইছে, তারা মূলত এটা বলতে চাইছে। এখন প্রশাসনিক সুবিধার জন্য তারা মূলত করছে, এতে মৌলিক কাঠামো নষ্ট হয়নি। তারপরে আসি জাজমেন্টে। জাজমেন্টটা কি হয়েছে? বাই দ্য মেজরিটি 3.3:1 আপিলেট ডিভিশন স্টাক। তো এটার যে জাজমেন্ট, এটা কোর্ট যে জাজমেন্ট দিছে সেটা হইতেছে যে হ্যাঁ, আনোয়ার হোসেনের পক্ষেই রায় আসছে যে এই হাইকোর্ট বেঞ্চ ভাগ করা উচিত হইব না, হাইকোর্ট বেঞ্চ ঢাকাতেই থাকবে। এদিকে এত কিছু আসলে পড়াইলাম, এই কেসটা অনেক ইম্পর্টেন্ট, সেই জন্য পড়াইছি। টাটা।